সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহলা তাসনিম খান আছি আপনার সাথে পুরো সময়টা জুড়ে। 1 ঘন্টা লেডিস ক্লাবের এই আড্ডার আয়োজনে আমরা রাখি বিশেষ কিছু বিষয়। আজকের বিষয়টাও আমাকে মনে হচ্ছে যে না জাগিয়ে ফেলেছে, আমাকে আরও বেশি উদ্যমী করে তুলেছে। কারণ এপিজে আব্দুল কালাম বললেন যে স্বপ্ন আসলে সেটা না যেটা কিনা তোমাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে, বরং স্বপ্ন সেটাই যার কারণে আপনি জেগে থাকেন, যেটা আপনাকে ঘুমোতে দেয় না। এরকমই কিছু একটা, আমি এক্স্যাক্ট কোটেশনটা বলতে পারিনি, এপিজে আব্দুল কালামের কথা বলছি। এবং সেই সময়টায় স্বপ্ন আমাদেরকে বাঁচতে শেখায়, এটাই আমাদের আজকের বিষয়। এবং সেই বিষয়ে কথা বলতে আমরা ডেকেছি 3 জন বন্ধুকে। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই এমন একজন নারী যিনি নিজের সব স্বপ্ন, নিজের পুরো জীবনটাই নিজের পরিবারের নামে করে দিয়েছেন, শাহিন হুদা। তিনি একজন গৃহিণী এবং অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। তার পাশে আছেন তারই বড় কন্যা শারমিন হুদা লিজা, তিনি FEVP মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। অনেক অনেক স্বাগত জানাই। তার পাশেই আছেন তারই আরেক কন্যা আফরিন হুদা তোরা, তিনি প্রভাষক হিসেবে আছেন নাট্যকলা বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি 3 জনকে। ভীষণ ভাল লাগছে পেয়ে। একদম সবার আগে মায়ের কাছে চলে যাই, যে এক সময় থাকে জীবনে যে নিজের সব স্বপ্ন বাদ দিয়ে দেওয়া হয়, মনে হয় যে না আমার পরিবারের যে বাকি জীবনটা আছে, বাকি সময়টা আছে, সেটাই আমার স্বপ্ন, আমার পরিবারের সবাই কেমন থাকবে তেমনই হয়ে যায় স্বপ্ন। এমনটাই আপনার ক্ষেত্রে ঘটেছে কিনা? এমনটাই ঘটেছে। আমি প্রথম থেকেই আমার সন্তান যখন আমার বড় মেয়ে পৃথিবীতে আসে তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে ঠিক আছে কিভাবে ওকে বড় করব, কিভাবে সংসারটাকে করব। তবে স্বপ্ন তো সবারই থাকে, স্বপ্ন ছাড়া তো কেউ বাঁচতে পারে না। সেইভাবে আমার বড় মেয়ে পৃথিবীতে আসলো, ওকে নিয়ে সংসার জীবনে ওকে নিয়ে সব কিছু করতেছিলাম। তারপরে দ্বিতীয় মেয়ে আসলো, ওকে নিয়ে। তারপর আমার একটা ছেলে আছে, ওকে নিয়ে। এখন আমার 2টো নাতি নাতনি আছে। এখন তো নাতি নাতনি মানে আমার মনে হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম ফেলে যাচ্ছে নিজের কোলে, তাই না? এখন আমার মেইন স্বপ্নই ছিল আমার মেয়েরা ওর বাবার দিয়ে চলবে। ওদের বাবা নাট্যকলা ঢাকা থিয়েটার মঞ্চের একটা গ্রুপ করে নিজে। আমার 2 মেয়েকে ওই গ্রুপেই ছোট থেকেই আমার বাসায় ছিল নাটকের সব আয়োজন, মানে সবাই ওখানে থাকতো। তো আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েরা ওইভাবেই গড়ে উঠুক ওর বাবার মতন। তো আমার মেয়েরা ওইভাবেই গড়ে উঠেছে। তাহলে মেয়েরা কিন্তু মা কিন্তু রত্নগর্ভা মা, মেয়েরা কিন্তু ভীষণ সফল এবং যে নিজের জায়গায় আলো ছড়াচ্ছেন। এবং মা যে নিজের জীবনটা দিয়ে মেয়েদেরকে, ছেলেকে সময় দিলেন, সেটা যে তারা সার্থক করিয়ে দেখাতে পেরেছে, সেটাই কিন্তু অনেক বড় একটা সার্থকতা, তাই না? অবশ্যই। আমি এদিকে নিজেকে গর্ববতী মনে করি যে না আমার মেয়েরা যেটা আমি চেয়েছি ওটাই হয়েছে। আমি দেখলাম যে মেয়ে 2 জন মাকে ভীষণ যত্ন করে। বড় বোনের কাছে আসি, লিজাপুর কাছে আসি, এসে একটু জানতে চাই যে এই যে মা যে নিজের জীবনের এত সিংহভাগ পরিবারের উপরে দিয়ে দেয়, এই বিষয়টাতে আসলে কেমন লাগে? খুবই মানে গর্ববোধ করি। আমি আমার মার বড় সন্তান। কারণ হচ্ছে একদম ছোটবেলার কিছু গল্প বলি। আম্মু অনেক ইন্ট্রোভার্ট। আমার মাকে যখন আমি আমার 4 থেকে 5 বছর বয়স, তখন আমার মনে পড়ে আম্মু তখন ইন্টারমিডিয়েটের জন্য রেজিস্ট্রেশন করে। তো আম্মু যখন ক্লাস করে আমাকে আম্মু হচ্ছে কলেজের ক্লাস করছে আর আমি নিচে প্লেগ্রাউন্ডে খেলছি। এই ইন বিটুইন দিস আবার আমাকে স্কুল থেকে নিয়ে আসার পরে আম্মু আবার ক্লাসরুমের ভেতর আম্মু ক্লাস করছে, তার সাথে যে আমরা বসছি। তো এই যে স্যাক্রিফাইস, তারপর আবার আমাকে কলেজ থেকে সে বাসায় যায়, আমাকে সব কিছু ঠিকঠাক করে আমাকে ঘুম পাড়াচ্ছে, আমার রাতের পড়াটাও মা ঠিক করে দিচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের বেড়ে ওঠা। তারপর আমার ছোট বোন যখন আসলো, তো তখনও দেখলাম যে আসলে আমার মা খুব স্বপ্ন দেখতে পছন্দ করে। আমার বাবাও ঠিক সেরকম। আমার বাবাও একজন সাংস্কৃতিক কর্মী, আমাদের একটা থিয়েটারের দল আছে। তো আমরা ছোটবেলা থেকে দেখতাম, অনেক আগের কথা বলছি, তো তখন আসলে দেখা যেত যে রিহার্সালটা আমাদের বাসারই হচ্ছে। তো আমরা ঘুম থেকে উঠলাম বিকেলবেলা, দেখলাম যে আম্মু আবার ওদেরকেও এন্টারটেইন করছে। পেছনের একটা মানুষ হিসেবে যে কান্ডারি হিসেবে যে থাকা আমাদের ফ্যামিলি, সেটা আমার বাবার দিকের হোক, আমার মায়ের দিকের হোক, আমার মা খুব সুন্দরভাবে পালন করেছেন। এবং আমাদের 3 ভাই বোনের জন্য তো এখনো আছেন, মা ছাড়া একটা দিনও চলে না।
একদমই। ছোট বোন কি মায়ের উপর বেশি ডিপেন্ডেন্ট না বড়জন? আমি ডিপেন্ডেন্টও বেশি, মানে এখন যেহেতু ওর দুটো মেয়ে সেই হিসেবে আসলে আমরা তিনজনই অনেক ডিপেন্ডেন্ট মাকে। এখনও দেখা যায় যে কোনো একটা প্রোগ্রামে যাব, কোন শাড়িটা পরবো, মার কাছ থেকে এখনও মার শাড়ির সাহায্য নেই। নিজেদের এত কাজ করছি, তারপরও এই সরস্বতী পূজা গেল কিছুদিন আগে, তো ওখানে আমার বিশ্ববিদ্যালয়ে আমার একটা কাজ ছিল, তখন আমি মাকে আগের দিন রাতে কি করবো বুঝতে পারছি না। তো হয় না যে সবচেয়ে সেফ জায়গা, আমাদের সবচেয়ে কাছের জায়গা, মাকে ফোন করে বলেছি 4টা শাড়ি পাঠিয়ে দাও। তো ডিপেন্ডেন্ট আসলে আমরা সবাই মার উপরে, আম্মুকে ছাড়া আসলে মানে অসম্ভব। একদমই তাই। এবং ওই যে মায়ের কাছে থাকার দিনগুলো থেকে মাকে ছেড়ে দূরে আরেকটা বাড়িতে গিয়ে থাকা, এই ট্রানজিশনটা তো বেশ কষ্টকর না? ভীষণ ভীষণ কষ্টকর। আমার ওর বিয়ের দিন, মানে ওইটা একটা স্টোরি, যে ওর বিয়ের দিন আম্মু কাঁদছে না, আমার বাবা অনেক কান্নাকাটি করছে, কিন্তু মা হচ্ছে যে ওকে নিয়ে চলে গেল, আম্মু একদম ফেইন্ট হয়ে গেছে, মানে পারছে না আর নিতে, এরকম আর কি অবস্থা। আর অনেকক্ষণ কষ্ট চেপে রাখতে রাখতে মানে কাঁদছিল না তো, পুরোটা সময় উনি ভিতরে কিন্তু সাফোকেট ঠিকই করছিলেন, তাই না? তো এই ট্রানজিশনটা আসলে এটা খুব কঠিন একটা ট্রানজিশন, আর আমি বিলিভ যে কষ্টের জিনিস এটা মায়ের জন্য আসলে কেমন। এবং আমি জানতে চাই যে ওই যে বললো যে মা খুব স্বপ্ন দেখতে ভালোবাসে, তো স্বপ্ন আসলে জীবনের শুরু থেকে কেমন ছিল আপনার নিজের স্বপ্ন নিয়ে যদি শুনি? প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের যে যুগ ছিল তখন তো এত ছিল না, অনেক সুযোগ সুবিধাও ছিল না, এবং মেয়েদের আসলে বাইরে গিয়ে অনেক সুযোগ সুবিধার অভাবে তাদেরকে আসলে ঘরেই অনেক কিছু করতে হতো। তবে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকে বা আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে কেউ কিন্তু আমাকে এই জন্য বাধা দেয়নি কখনো যে না এটা করতে পারবে না। আমার হাজবেন্ড খুবই ফ্রি মাইন্ডেড, ও উনি বেশ প্রগতিশীল ধারণা রাখেন, তাই না? উনি একদিকে সাংবাদিক আর অন্যদিকে তো থিয়েটার করেন, থিয়েটার কর্মী। ওনার মনটা অনেক বড়। আসলে সংস্কৃতির সাথে যারা থাকেন তাদের মন আসলেই বেশ বড় থাকে। খুব মানে কি আমাকে খুব সাপোর্ট করেছেন, এটা সত্য কথা। তারপরে ছেলে মেয়ে হওয়ার পরে চিন্তা করলাম যে এখন সংসারে ঠিক আছে সময় দেই ওদেরকে। ভালো লিখতো, এখন কি লেখেন না? এখন উনি লিখছেন না। এটারও একটা গল্প আছে, তুমি সেই গল্পটা বলতে পারো আপুকে? সেই গল্পটা শুনি। বিয়ের আগে আমি লিখতাম। কি লিখতেন? কি নিয়ে লিখতেন? পত্রিকায় আমি কলাম লিখতাম। তো ওর আব্বু তো ওই যে পত্রিকাতে, নিজের পত্রিকা আছে আর সাংবাদিক, ওইখান থেকে অবশ্য ওর আব্বুর সাথে আমার পরিচয়। তারপরে লেখালেখি থেকে, তাহলে সেটাও তো বেশ ভালো হয়েছে। ওইখানে লেখালেখি করতাম, দিতাম। এরপরে তো নিজের সংসার হয়ে যাওয়ার পরে আর এগুলি সবই ক্লোজ করে ফেলছি, হয়নি আর সময়ের অভাব। না, অনেকে এভাবে বলেন যে না আসলে সন্তানের কারণে আমার স্বপ্ন পূরণ হয়নি, এমন বলেন, কিন্তু আপনার ক্ষেত্রে এটা এমন হয়েছে যে সন্তানের মুখ দেখার পরে মনে হয়েছে ওরাই তো আমার স্বপ্ন, এমন হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটা আমার কখনোই মনে হয়নি যে আমার সন্তান বা স্বামী সংসারের জন্য আমার হয়নি, এটা আমার কখনোই আমার মনে এটা আসেনি আজ পর্যন্ত। আমার মনে হয়েছে যে ওটা তখনের জন্য তখন এটাই আমি করতে চাই। হ্যাঁ, এখন আমি এটা। আর যেমন এই যে বর্তমানে আমার এত ভালো লাগে এদের যে দাওয়াত দিব, আসবে, ওরা খাওয়া দাওয়া করবে, আমি রান্না বান্না করব। আমার যতই অসুস্থতা থাকুক তবু আমার খুব ভালো লাগে যে না এরা আসবে, খাবে দাবে, আমি রান্না করব। এটাই আমার স্বপ্নই যে আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি প্রত্যেকেই যেন আমার সাথে ভালোভাবে থাকতে পারে বা আমি ওদের মন জয় করে থাকতে পারি, এটাই আমার ছিল বড় স্বপ্ন। এই সংসার জীবনে সবাইকে এই যে খাওয়াতে যত্ন করতে করতে দুর্দান্ত একজন হোস্ট হয়ে গেছেন এবং এরকমই একটা সুন্দর আড্ডা আমাদের কিন্তু চলছে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আপনারাও তো এই আড্ডায় যুক্ত হতে পারবেন, এটা আপনারা জানেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইটি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারছেন। এবার বোনদের কাছে যদি আসি, লিজা আপুর কাছে এসে শুনি যে ব্যাংকিং জীবনটা আসলে কিভাবে আসা, এবং বাবা তো সংস্কৃতির সাথে আছেন, মাও সেই দিকে বেশ আগ্রহী। তো আমি জানি যে আপনি দূরপাঠে ছিলেন, একটা প্রোগ্রাম হোস্ট করতেন, এবং সাথে ব্যাংকিং, দুই সেক্টরের জায়গা। এই জীবনটা কিরকম? এই জীবনটাও যদি বলি, আসলে আমাদের যে আজকে থিম যে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্নই মানুষকে আমাদের বাঁচতে শেখায়। তো সেইটা ধরে যদি আমি বলি, ছোটবেলা থেকে আমার খুবই ভালো লাগতো থিয়েটার দেখে বড় হয়েছি, বললাম রিহার্সাল দেখতাম, তো আমি থিয়েটার করেছিও। তো সেই থেকে তারপরে দূরপাঠের সাথে সংযুক্ত হওয়া, তখন পড়ালেখাও চলছে, আমি তখন অনার্স করছি, 2009-এর কথা। তো তখন মাত্র দেশ টিভি ফর্ম হয়েছে,
তো তখন ডাক পেলাম এরকম একটা লাইভ প্রেজেন্টেশনের কাজ করা, ভালো লাগছিল, যেহেতু থিয়েটার কর্মী ছিলাম তো এই কাজটাকে খুব এনজয় করছিলাম। কিন্তু ইন বিটুইন দিস আমার আরেকটা জিনিস মনে হচ্ছিল যে না, মানে আমার ব্যাংকিং প্রফেশনটা খুব ভালো লাগে। তো আমার তখন অনার্সটাও শেষ হয়ে যাচ্ছিল, আর আমার মা আমাদেরকে সবসময় একটা কথা বলতেন যে যাই করো সব করো কিন্তু লেখাপড়াটা খুব ভালো করে করবে। আর আমার ব্যাংকার হওয়ার ইচ্ছাটা অনেক ছোটবেলা থেকেই ছিল। তো আমি খুব নর্মালি পড়ালেখা করেছি। জীবনের প্রথম একটা জায়গায় আমি আমার অ্যাডমিশন টেস্ট দিই, তো ওটাতেই আমার হয়ে যায়। একটা ব্যাংকের জন্যই আমি প্রথম অ্যাপ্লাই করি, তো ওখান থেকেই আমার ইন্টারভিউর পর আমার যখন ডাক আসে তারপর একটা রিটেন টেস্ট হয়, রিটেন হওয়ার পরে আমি ওখানে জব শুরু করি। তো রিয়েলি আই এম ব্লেসড, আমি এটা বলতে চাই এখানে যে আমার তখন যে আমি স্টার্ন ব্যাংক লিমিটেডে ছিলাম 7 বছর, এখন মিউচুয়াল ট্রাস্টে আছি। তো স্টার্ন ব্যাংকে আমার যারা ছিলেন আমার সহকর্মীরা এবং আমার অগ্রজ যারা ছিলেন তারা আমাকে খুবই সহায়তা করেছেন দুটো প্রফেশন একসাথে চালিয়ে নেওয়ার জন্য, কারণ 2010 থেকে আমি স্টার্ন ব্যাংক লিমিটেডে ছিলাম। তো ওখানেও আমি কাজ করেছি, আবার ইন বিটুইন দিস আমি দূরপাঠের কাজও এসে করতাম। মানে ব্যাংকিং কিন্তু ভীষণ হেক্টিক, তো এটা আসলে সহযোগিতা ছাড়া খুব কঠিনও হয়ে যেত। এবং ওই সময়ের একটা ছোট গল্প বলি, আমার মার সাপোর্ট কেমন ছিল ওই সময়, যে মা যে স্বপ্ন দেখ বলতো তুমি দুটোই চালিয়ে যাও, কিছু ছাড়বা না, তুমি পারবা, আমি জানি। তো আমি খাবো কখন, আমার মাস্টার্সও হয় নাই। তো দেখা যেত আম্মু বলতো কি যে ঠিক আছে তুমি সকালে, গুলশানে আমার অফিস ছিল, সকালবেলা বাসা থেকে গুলশানে যেতাম, একদম সবার আগে অফিসে ঢোকার চেষ্টা করতাম ব্যাংকে। তো ওখানে যাওয়ার পরে ওখানে সব সকালের কাজ সবার আগে শেষ করে আমার যে বিকেলের যে প্রোগ্রাম ছিল সেটার জন্য আমি আগে পারমিশন নিয়ে রাখতাম যে আমি বের হব। বের হয়ে যখন আসতাম আমি তো লাঞ্চ করতাম না, আমার মা দাঁড়িয়ে থাকতো দেশ টিভির ওখানে, আমাকে লাঞ্চের প্যাকেটটা দিয়ে দিত যে তুমি লাঞ্চটা করে ফেলো মেকআপ নিতে নিতে। তো আমি ওই মেকআপ নিতে নিতে লাঞ্চ করতাম, কিছুটা করে রেখে দিতাম, তারপর আবার আসতাম, প্রোগ্রাম শেষ করে এসে আবার যেতে যেতে গুলশানে যেতাম, যেতে যেতে লাঞ্চ শেষ করতাম। কিন্তু আমার যে আমার এইটুকু সময় যে আমাকে ছাড়া হয়েছে অফিস থেকে, আমাকে তো এক্সট্রা ওয়ার্ক করতে হতো। আবার দেখা যেত ফিরে যেয়ে আমি আবার আমার যে কাজটা রয়েছে সেটা শেষ করে সবার শেষে অফিস থেকে বের হতাম। তো এই ক্ষেত্রেও আমি মার সহায়তা পেয়েছি। তাহলে শুধু একটু ভেবে যদি দেখি যে মা হওয়ার যে জবটা সেটা কিন্তু ফুল টাইম জব না, তার থেকেও বড় সময়ের জব, তাই না? এবং একটা দিন ছুটি নেই, একটা সেকেন্ডের ছুটি নেই। তারপরে কিন্তু তোরা আপুর কাছেও আসতে চাই, কিন্তু একটা বিরতির সময়ও হয়ে গেছে। বন্ধুরা, একটা বিরতি নিয়ে এসে আরো গল্প শুনবো। তিনজন নারী তিনটি আলাদা গল্পের অধিকারিণী, এবং 3টা গল্প নিয়ে আপনাদের কাছে থাকবো, এবং আপনাদের গল্প তো অবশ্যই শুনতে চাই। নিয়ে নিচ্ছে পর্যায়ে ছোট্ট একটা বিরতি। একদমই এই কথাটা নিশ্চয়ই শুনেছেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। কথাটা বলেছেন আব্দুল্লাহ আবু সাঈদ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আব্দুল্লাহ আবু সাঈদের এই কথাটা যখনই ভাবি তখন আমার মনে হয় মানুষ কি শুধুই তার স্বপ্নের সমান বড়? আমার মাঝে মাঝে মনে হয় মানুষ তার স্বপ্নের চেয়েও অনেক 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 বড়, কারণ মানুষ একটা ছোট্ট স্বপ্ন দেখেন, তারপরে কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে সেই স্বপ্নেরও আরও বড় একটা স্বপ্ন দেখা মানুষের দ্বারাই সম্ভব। তাহলে জীবনে মাঝে মাঝে যখন একটু থেমে যায়, স্বপ্ন পূরণ করতে গিয়ে ছোট ছোট বাধার কারণে আমরা যে থেমে যাই, তখন নিজের ক্ষমতাকে আমরা একটু আন্ডার এস্টিমেট করে ফেলছি, এরকম হয় না? তো সেটা যাতে একেবারেই না হয়, স্বপ্ন আমাদেরকে বাঁচতে শেখায়। আপনি যদি স্বপ্ন দেখা ছেড়ে দেন, কি নিয়ে বাঁচবেন বলেন? তো সেই ক্ষেত্রে আজকে আমরা স্বপ্ন এবং বেঁচে থাকার নানান গল্পগুলোই শুনতে চাই, এবং মা এবং 2 কন্যা এসেছেন, সাথে আপনাদের গল্পও শুনতে চাই। সকল নারী বন্ধুকে স্বাগত জানাতে চাই। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। আসতে চাই হলো তোরা আপুর কাছে, এবং প্রভাষক হিসেবে একটা জীবন চলছে এখন, বেশ একটা নামি দামি ইউনিভার্সিটি, এবং সেখানে যখন পড়াতে হচ্ছে, শিক্ষকতাই কি করতে ইচ্ছে করছিল, নাকি এটা জাস্ট একটা বাই প্রোডাক্ট কোনো ঘটনার? না, আসলে আমি যখন পড়ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, থিয়েটার নিয়ে পড়েছি, তো তখন থেকে ইচ্ছে ছিল শিক্ষকতা করার, যেহেতু একটু রেজাল্টটা ভালো ছিল, তো প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল। আর আসলে ছোট থেকে থিয়েটারের সাথে যুক্ত থেকেছি, যেটা বারবার রিপিট হচ্ছে, কারণ আমাদের জীবনটা এটাকে কেন্দ্র করেই। আর আমার হয়েছিল যে আপু নাট্যকলায় পড়েছে, নাটক ও নাট্যতত্ত্ব জাহাঙ্গীরনগরে, তো স্বপ্নগুলো আসলে ওভাবে এসছে একটার পর একটা। দেখা গেছে যে ওকে দেখেছি, বাবাকে দেখেছি, তখন মনে হচ্ছে যে না, থিয়েটারটা রিলেটেড কিছু করি। তো তারপরে যখন রেজাল্টটা ভালো হয়েছে, তারপর মনে হয়েছে শিক্ষকতায় আসি। এখন শিক্ষকতা করতে যেয়ে মনে হচ্ছে থিয়েটারটা ঠিক কম করা হয়, উল্টো হয়ে গেছে, সময় দিতে পারি না।
এটা আর কি, কিন্তু স্বপ্নটা ছিল শিক্ষকতা করার। আর কোনো স্বপ্ন কি ছিল অভিনয় করার, থিয়েটারের সাথে থাকার? অভিনয়টা ছিল মঞ্চেরই, কখনো টেলিভিশন অভিনয়ের প্রতি আসলে আগ্রহ হয়নি। মঞ্চে অভিনয়টা আমি অনেক করতে চেয়েছি, কিন্তু এখন ঠিক ওভাবে সময় দিতে পারি না, আর যেভাবে করতে চাই সেভাবে করতে পারি না। কারণ একটা হয় যে শিক্ষক হয়ে গেছি, তো কেউ কারোর সাথে কাজ করব সেই ডিরেক্টরের মতন ওরকমভাবে সময় করতে পারি না দুজন মিলিয়ে। তো আমি অভিনয়টা করতে চাই আরো অনেক বেশি মঞ্চে। অবশ্যই একবারও করা হয়নি এখন? না, করছি আমাদের নাটকের দলে কাজ করছি ঢাকা থিয়েটার মঞ্চে, কিন্তু আরো করতে চাই। আমি একটা জিনিস, যেহেতু আপনি মঞ্চের সাথে কানেক্টেড ছিলেন এবং আপু আছেন, তো আমি সবকিছু মিলে যেটা শুনতে চাই যে মঞ্চে যারা বছরের পর বছর কাজ করেন, অনেকেই টেলিভিশনের স্ক্রিনে বা কমার্শিয়াল কোনো কিছুতে ইনভলভড হতে চান না, এটার কি কারণ হতে পারে? একটা আমার কাছে মনে হয় যে আমাদের লার্নিং প্রসেসটা একটু আলাদা। মঞ্চে আমরা খুব আসলে সময়টা নিয়ে খুব কনসাস থাকি যে রেকর্ডিং বা এই অভিনয়গুলো তো আমাদের একটু সময় দিতে হয়, শুটিং হয়, বসে থাকতে হয় একটা সিন। আমরা ওই লাইভ কাজটা করে খুব অভ্যস্ত, তো বডিটা খুব আমাদের স্টিমুলেটেড থাকে যে এখনই আমি মঞ্চে যাব, কাজটা করব, চলে আসব। আমার কাছে ওই স্টিমুলেশনটা কম লাগে টেলিভিশনের কাজে বা ক্যামেরার কাজে, কারণ আমাকে বসে থাকতে হয়, একটার পর একটা সিন দিতে হয়, যেটা আমার কাছে মনে হয় একটু লেন্দি প্রসেস। মঞ্চে আমি আসব, স্টিমুলেটেড থাকবো, কাজটা করব, চলে যাব। এবং আরেকটা হচ্ছে দর্শকের কুইক রেসপন্স যেটা থাকে, সো ওই রেসপন্সটা এক ধরনের আমার কাছে ওইটা আমাকে বাঁচতে শেখায়। দর্শক যখন বলে যে না কাজটা ভালো হয়েছে, একদম ইনস্ট্যান্ট রিঅ্যাকশন পাওয়ার যে অভ্যেসটা, সেটাতে ইনস্ট্যান্ট একটা অ্যাড্রিনালিন রাশ হয় মনে হয় না? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা মনে হয় যেন খুব দগদগে ওই ফিলিংটা, ওটা নিয়ে কাজ করি। ওই ইনস্ট্যান্টই পারফর্মটা আরো ভালো হয়ে যায়, পারফরম্যান্সের যে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে কমার্শিয়াল কাজগুলোতে খানিকটা এক্সাইটমেন্ট কমও লাগতে পারে, সেরকম একটা বিষয় নিশ্চয়ই থাকে। তো সেই ক্ষেত্রে একটু শাহিন হুদা আন্টির কাছে এসে জানতে চাই যে সবসময় সন্তানদেরকে নিয়ে দেখা স্বপ্ন কিংবা ছেলেবেলার জীবনটা নিয়ে একটু যদি আসি, আপনার ছেলেবেলা কেমন ছিল, সেই সময়কার কি স্বপ্ন ছিল? আমার ছেলেবেলার গল্প বলতে গেলে আমার বাবার কথা প্রথমেই চলে আসবে। আমার বাবা কখনোই আমাকে মেয়ে বলতো না, আমার বাবা সবসময় আমাকে খোকন বলে ডাকতো। মানে কি একটা ছেলে যা করতে পারে আমাকে দিয়ে সেই এটাই আমার বাবা করতো। কিন্তু আমার বড় দুটো এক ভাই বোন আছে আমার বড়, তারপরেও আমার বাবা আমার প্রতি খুব অন্যরকম একটা ফিলিংস ছিল না। তো ছেলেবেলাটা খুব সুন্দর কেটেছে। আমার বাবা আপনার সার্ভিস করতো, এই দেশে ডিফেন্সে চাকরি করতে বলে আমাদের এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আমাদের প্রতিটা জেলাতেই ঘোরা হতো। আচ্ছা, বুঝছেন? তাহলে তো আপনার একদম কালারফুল একটা ছোটবেলা। হ্যাঁ, খুবই ভালো লাগতো। প্রতিটা দেশ আমাদের ঘোরা হয়ে গেছে। আর আমার বাবা ছিল খুবই একটা মানে কি বলবো আপনাকে, মানুষের বাবা তো করে না, চাকরি করে আসে, পোশাক খুলে তারপরে নিজের মতো থাকে। কিন্তু আমার বাবা এসে আগে কাপড় খুলতো না, আগে আমাদের ভাই বোনদেরকে আগে সময় দিত। মানে বাবা হিসেবে তিনি ভীষণ আন্তরিক এবং খুব সময় দিতেন। মানে কি এই জন্য বলতে হয় যে আমাদের ছোটবেলাটা আমার অনেক সুন্দর কেটেছে, দেশ বিদেশে ঘুরে ঘুরে বাবার সাথে করে। এমনকি আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 7 ভাই 3 বোন। ও বাবা, তাহলে তো বাবা এসে একদম এক ঝাঁক ছেলে মেয়েকে অ্যাটেন্ড করতেন। এবং আমরা যখন লেখাপড়া করতাম একই টেবিলে 4 জন 5 জন বসতাম। আমাদের এটা এখনো আমাদের এই বন্ডিংটা আছে ভাই বোনদের সাথে। এই জন্য খুব সুন্দর কেটেছে, এখনো আমার ওরকম কাটে। আমিও আমার ছেলে মেয়েদেরকে বলতাম যে ওদের ভিতরেও আমার 3টা ছেলে মেয়ের ভিতরে এত আন্তরিকতা যে মানে কি বড় বোন বলতে বড়কে, ছোট আর ছেলেটাও আমার 2 বোন বলতেই। আচ্ছা, বাহ, চমৎকার। এখন আপনার কি মনে হয় যে ছোটবেলায় আপনি একটা বড় পরিবারে বড় হয়েছেন, এই কারণে আপনার পরিবারের প্রতি আগলে রাখার যে একটা প্রকৃতি আছে সেটা আপনার এরকম? না, সেটা বুঝতে পারি না, কারণ শ্বশুর বাড়িতে আসার পর আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না। কিন্তু কই যে অন্য যারা ছিলেন, ননদ দেবর বা চাচা শ্বশুর শাশুড়ি, ওদের নিয়ে আমার এত সুন্দরভাবে আমার সময়টা কেটেছে। এখনো প্রত্যেকেই আমাকে অনেক অনেক ভালোবাসে, আমিও ওদেরকেও সেরকমই সময় দিয়েছি। আপনি বেশি ভালো না বাসলে কি সবাই এমনিই বাসে নাকি? আপনি যেভাবে আগলে রাখেন সবাই আপনাকে ভালোবাসতে বাধ্য। এমন হয় আমাদের বাসায় যে আম্মুকে যদি মানে আমাদের কারোর এখন যেটা আমাদের সব কাজিনদের বিয়ে হচ্ছে অথবা কারোর বেবি হচ্ছে, আমার চাচি
দেখা যায় সকালে উঠে আম্মুকে ফোন দিচ্ছে, ভাবি এটা হলো কিনা, আম্মু একটা ইয়ে বলছে, আমার দাদু মানে আমার চাচা, আব্বুর চাচা, আমাদের দাদি, আমরা দাদি বলি ওনাকে, যেহেতু আমরা দাদিকে পাইনি তো ওনাকে আমরা দাদি হিসেবে বলি, তো দাদিও দেখা যায় ফোন দেয় সকালবেলা আম্মুকে যে এরকম করবো কিনা, এটা হলো ফ্যামিলির, এটা হচ্ছে। আব্বু জানে না, আমরা জানি না, আম্মুর কাছে সবকিছু আছে, সব খবর আছে। আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই, মানুষের তো নাম থাকে, তার বাবা মা দেওয়ার একটা নাম থাকে, তো বাবা মা দেওয়ার নামটা মার আছে, মার নাম হচ্ছে আমরা এই আম্মু ডাকতাম, যে খোকন বলে, মনি বলে, এভাবে ডাকতো মার ফ্যামিলিতে। তো আমার বাবা আমার মার একটা নাম দিয়েছে রোজি, যেটা বাবা মাকে ভালোবেসে ডাকতো। সো এই রোজ থেকে রোজি যে নামটা, এটা আমার পুরো ফ্যামিলি মাকে এই নামে ডাকে। মানে আমার দাদু বাড়ির দিকে সবাই, এটা এমন একটা আইডেন্টিটি হয়ে গেছে, তার হাজবেন্ডে দেয় নামটা, এবং তারা খুব ভালোবেসে এটা করে। এবং আম্মুর স্বপ্নটা ওইটাই, আমার মনে হচ্ছিল যে আপনার সাথে কথা বলতে বলতে এই রিয়েলাইজেশনটা আমার হচ্ছিল যে মার মনে হয় স্বপ্নটা সবসময় আমাদেরকে ঘিরে, কারণ মা আলাদাভাবে স্বপ্নটা বলতে পারছে না, আমরা বাবা আমাদেরকে কেন্দ্র করেই বলছে, এবং বাবার দেওয়া নামটাও সে যেভাবে নিয়েছে, ওই স্বপ্নটাই তার বড়, যে আমরা সবাই ঠিক থাকবো, ভালো থাকবো, এটাই। এবং তার এত অ্যাকসেপ্টেন্স। আর ছোট্ট করে একটু বলে, আমার ফুপা জানছিলেন, আমার বড় ফুপা, আমার বড় ফুপা আমার মাকে পরিবানু বলে ডাকতো। ওরে বাবা। তার মানে সে হচ্ছে তার মানে সেটাই বললাম যে আমার বাবার বাড়ির যে ফ্যামিলি, সেখানেও আমার মার অ্যাকসেপ্টেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং আমার নানুর বাড়িতেও আলহামদুলিল্লাহ খুব ভালো, অ্যাজ বিকজ অফ উনি মানুষটাই এরকম। আমার বাবা এবং মার কাছ থেকে আমরা যেমন মানবিক জিনিস শিখেছি, আমার মার কাছ থেকে শিখেছি স্বপ্ন দেখা, সবাইকে নিয়ে বেঁচে থাকা। সত্যি একদমই চমৎকার। এবং আন্টি এখনই যে পরিমাণ সুন্দরী নারী, ছোটবেলায় তাকে রোজি না ডেকে উপায়টা কি? আমার তো মনে হয় রোজি ডাকতেই হবে, পরিবানু, পরির মতো দেখতে সুন্দর, চমৎকার। এবং এই গ্রহণযোগ্যতা পাওয়া, এটা আসলে আপনা থেকে আসে না, বা কাউকে শিখিয়ে দিলেন যে তুমি আমাকে আজকে থেকে রেসপেক্ট করো, এভাবে কিন্তু একেবারেই আসে না। এটা ওই মন থেকে, কিছু মানুষকে ভালোবাসতে আপনি বাধ্য হবেন, এরকমই ঘটনা। তো সেই ক্ষেত্রে এখন একটু সিরিয়াস আলাপে যদি লিজাপুর কাছে আসি, সেটা হলো যে অনেকে মনে করেন কি যে মিডিয়াতে বা আপনি যেহেতু টেলিভিশনে কাজ করেছেন, তো সেখানে স্টেবিলিটি কম কিনা, সেই স্টেবিলিটির অভাবে ব্যাংকিং এ যেতে হয়েছে কিনা, এরকম ঘটনা? না না, একদমই সেটা না। স্টেবিলিটি তো বলতে গেলে এখন বরঞ্চ ব্যাংকিং পেশায় যতটা সময় দিতে হয়, যতটা শ্রম দিতে হচ্ছে, সব পেশায় কিন্তু সমানভাবেই গ্রহণযোগ্য। এবং মিডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে কিন্তু রিয়াকশন, যেটা আমরা বলছিলাম যে কাজের আউটপুটটা খুব দ্রুত পাওয়া যায়। যেমন আপনি এই স্টুডিও থেকে বের হলেই কিন্তু আপনি আপনার একটা রিয়াকশন পাবেন। আমি আপনাকে বলবো দর্শক হিসেবে, আপু খুবই চমৎকার ছিল, আপনাকে খুবই চমৎকার লেগেছে আজকে, খুবই স্পন্টেনিয়াস ছিল। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা না। অ্যাজ আ ব্যাংকার সারা দিন আমি কাজ করছি, আমার কাছে হয়তো বা আমি ব্যাক অফিসে আছি, আমি ব্রাঞ্চে নেই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা ব্রাঞ্চে আছে তাদের ক্ষেত্রে আমরা প্রায় দেখি এরকম বলে যে কিছু কাস্টমার আসছে স্যাটিসফাইড, কিছু আসছে ডিসস্যাটিসফাইড। এটা হবেই সারাদিনে, কেউ খুব খুশি হচ্ছে, কেউ খুশি হচ্ছে না, অ্যাজ বিকজ অফ দ্য পলিসি। তো তখন দেখা যায় যে দিন শেষে অ্যাজ আ ব্যাংকার আমাদের কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা অনেক সময় থাকে না, আমরা স্ট্রেসফুলও থাকি, কারণ এখন সময়টাই কিন্তু এরকম খুব স্ট্রেসড একটা জব। কিন্তু ইন বিটুইন দিস আমার মনে হয় যে এই জবটা, যেটা যদি বলি মিডিয়া ভিত্তিক কোনো ক্যারিয়ার হয়, সেটা খুবই ভার্সাটাইল, এবং আমার মনে হয় সেটাতে খুব আউটকামটা খুব ভালো আসে এবং নিজেকে খুব ভালো রাখা যায়। এটা আমি বুঝতে পেরেছি। আমি যখন আসতাম, ছোট্ট একটা কাজ করতাম আমি, খুবই দূরপাঠে অল্প সময়, কিন্তু আমার খুব ভালো লাগতো। একদম মানে গ্রিন রুমে ঢোকার পর থেকে নিয়ে গ্রিন রুম থেকে বের হওয়া পর্যন্ত সবাই এত ভালো ব্যবহার করতো, এটা আমি খুব মিস করি। আর ব্যাংকে অবশ্যই সবাই আমরা খুবই ভালো, কিন্তু সবার কাজের প্রেশার এতটাই বেশি থাকে যে দেখা যায় অনেক সময় অত বেশি কথা বলা যায় না। তারপর আমরা যারা ব্যাক অফিসে আছি আমরা খুবই মজা করি, আমার যারা কলিগরা আছে তারাও আমরা খুব একসাথে মিলেমিশেই কাজ করি এবং সবাই সবার সুখ দুঃখ ভাগাভাগি করে দিই। তো সেই এজন্য আসলে কোনটা ভালো কোনটা খারাপ এটা বলা যাবে না, দুটো দুরকম পরিবেশ, দুটো একদমই আলাদা। এবং 2025 অনুযায়ী আমি বলবো মোর দ্যান ব্যাংকিং থেকে মোর দ্যান বেটার হচ্ছে মিডিয়া ভিত্তিক
এটা এটা এক ক্ষেত্রে আপনি যেরকম বলছেন ওটা যদি একদিক থেকে দেখি, দৃষ্টিকোণ থেকে সেটা নেওয়া যাবে। যদি আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিতে যাই সেক্ষেত্রে মনে হবে যে আমার মনে হয় মাঝে মাঝে খুব বেশি করে মনে হয় যে মিডিয়া বেশ সাফার করছে এখন। এখন রুচির মানুষের যে পরিবর্তনটা এসেছে, সোশ্যাল মিডিয়ার যেই পরিমাণ অ্যাকসেপ্টেন্স এসেছে এবং যেই ধরনের জিনিসে ভিউ আসছে, মিডিয়াও কিন্তু বেশ একটু এটা দ্বারা সাইড এফেক্ট পাচ্ছে। এখন দেখা যাচ্ছে যেই ধরনের ইউটিউব কন্টেন্ট, টেলিভিশন মনেই করতো না যে যোগ্য টিভিতে দেখাবো, কিন্তু এখন বাধ্য হয়ে টেলিভিশনরাও সেই ধরনের কন্টেন্ট বানাচ্ছে, তাই না? একটু কি একটা ব্যাপার থাকে না আপু, মানে যেহেতু কথা বলছিলাম আমি, আসলে জেনে করা আমাদের সময় কিন্তু আমরা খুব ভয় পেতাম না জেনে কোনো কথা বলতে, মানে খুবই ভয় লাগতো। এখন কিন্তু মনে হয় এই ব্যাপারটা একটু সচেতনতার বিষয় আছে। আমি যদি একটু যুক্ত করি, আমার কাছে মনে হয় মানুষের ধৈর্যের স্প্যানটা কমে গেছে। তো 7 সেকেন্ড 8 সেকেন্ড রিল দেখে আমরা ইজি এন্টারটেইনমেন্ট, আপনাকে এত দ্রুত তার মনটা জয় করতে হবে এবং মন ধরে 10 সেকেন্ডের মধ্যে তারা ডিসাইড করবে এটাতে আমি দেখবো নাকি দেখবো না। আসবো একটু বিরতির সময় চলে এসেছে, আমাদের সাথে প্রচুর বন্ধুরা জুমে যুক্ত হয়েছে। সবাইকে হ্যালো, সবাইকে হাই। অবশ্যই এসে গল্প করব আপনাদের সবার সাথে। একটা বিরতির সময় যেহেতু চলে এসেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমরা ওই যে স্বপ্ন নিয়ে গল্প করছি, জীবন নিয়ে গল্প করছি। জীবন মানেই কিন্তু একটা সময় দেখা একটা স্বপ্ন, তাই না? এমন একটা পরিস্থিতিতে নিজের দিকে তাকিয়ে দেখবেন যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই সময়টাই একটা সময় আমাদের স্বপ্নের মতো ছিল, যে আসলেও কি এটা কখনো হবে। কিন্তু যদি সাহস না করে আপনি চুপ করে বসে থাকতেন, ওই যে ভয় লাগছে কিংবা করব কি করব না, এত বাধা আসছে, যাক বাদ দেই, এই কাজটার যদি হতো তাহলে কিন্তু আপনি এগোতেই পারতেন না, আপনি ওখানেই আটকে থাকতেন। ওই যে একটুখানি রিস্ক নিলেন, জীবন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একটু পেছনে তাকিয়ে দেখুন, এমন ঘটনা অনেক 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 বেশি। সেই স্বপ্নগুলো নিয়ে কথা বলছিলাম, এবং যেমন আমি সবসময় ভাবতাম যে টেলিভিশন আমার জন্য খুব ভয়ানক একটা জায়গা ছিল, এবং আমি সবসময় রেডিওতে কমফোর্টেবল ছিলাম। আমার মনে হতো যে না, টেলিভিশন এটা একটা খুব কঠিন বিষয় হবে, এখনো আমি সাফার করি। কিন্তু once I took that decision, আমার এখন মনে হয় যে আমার ভালো লাগে না ক্যামেরা ছাড়া এরকম লাগতে থাকে। সো ওই যে প্রভাষকের কাছ থেকেও শুনছিলাম যে ইদানিং আসলে মানুষের রুচিবোধের যে পরিবর্তন, স্বপ্নের যে পরিবর্তন, আগে মানুষ স্বপ্ন দেখতো ডাক্তার হব, শিক্ষক হব, নানান কিছু, এখন মানুষ কন্টেন্ট ক্রিয়েটরও হতে চায়। তো সেইগুলো, সেটাও একটা প্রফেশন হয়ে গেছে, এবং এটা কিন্তু এখন বিশ্বব্যাপী, এটা এখন একটা ফেমাস প্রফেশনও। তো স্বপ্নের যে এখন পরিবর্তনটা এসেছে, এই বিষয়টাকে কেমন ভাবে দেখেন? সময়টার সাথে সাথে পরিবর্তন তো আসবে। এখন আমরা এআই এর যুগে আছি, এখনকার জেনারেশন ওরা বের হয়ে আইফোন দেখে অভ্যস্ত, আইপ্যাড নিয়ে খেলে অভ্যস্ত, বা বাচ্চারাও ওইভাবে বড় হয়ে ওঠে। আমরা যখন বড় হয়েছি, আমরাও খুব অনেক আগে জেনারেশন তা না, বাট স্টিল আমরা বাসায় ছোট টেলিভিশন দেখেছি, একদম ছোট্ট একটা বক্সের মধ্যে দেখেছি। কার্টুন বলতে টম এন্ড জেরি দেখেছি, এত সুপার হিরো আমরা দেখিনি। তো এখনকার ওরা যেগুলো দেখে, ওদের স্বপ্নগুলো একটু ভিন্ন হয়। যেমন এই যে গুগলে চলে যাচ্ছে, একটা ছেলে মেয়ে কাজ করতে চলে যাচ্ছে, বা এখন তো এআই এর যুগ, এখন অনেক কিছু বানাচ্ছে, ভার্চুয়াল মিডিয়াতে মানুষ অনেক কিছু দেখছে, ছোট্ট একটা ক্যামেরা চোখে লাগিয়ে অন্য পৃথিবীতে চলে যাচ্ছে, টাইম মেশিনে চলে যাচ্ছে, মানে ওরকমভাবে সময়টাকে দেখছে। তো স্বপ্নগুলো প্রযুক্তির প্রচুর ব্যবহারের কারণে পরিবর্তন হয়েছে, এটা আমার মনে হয়। আবার আমি আমার ছাত্রছাত্রীদের দেখি, ওদের সাহসটা আজকাল অনেক বেশি। আমরা হয়তো বা স্বপ্নটা অনেক বেশি করতে একটু ভয় পেতাম যে আসলে কতদূর আমি আমার স্বপ্নটাকে নিয়ে যাব, কিন্তু আমার মনে হয় ওরা ওই ভয়টা পায় না, ওরা অনেক খোলা। আর যেগুলো আমরা বলছিলাম যে এখন যে কন্টেন্ট ক্রিয়েশন বা এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে প্রফেশনগুলো এসছে, এর মধ্যে আমার কাছে কিছু মনে হয় যে আরেকটু যদি রুচিবোধ, আরেকটু যদি সৃজনশীলতা এবং আরেকটু যদি নিজস্বতাকে আমরা প্রমোট করি, বা আমাদের দেশের যে, আমি অন্যান্য বিশ্বের বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা দেখেছি যে তাদের কালচারটাকে তারা অনেক সুন্দর করে তুলে ধরে। তো আমার মনে হয় স্রোতে গানা ভাসিয়ে আমাদের এগুলোকে নিয়ে যদি একটু করে, তাহলে মনে হয় আরো ভালো হবে। আমারও মনে হয় যে একেবারে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া একটা কাজ জাস্ট করা খুব সহজ বলেই যা ইচ্ছে তাই বানিয়ে ফেলছি, এবং মানুষ আবার সেটা দেখছেও কিন্তু। এবং যখন অন্য
মিডিয়াগুলো সেই ভিউটার দিকে নজর দিচ্ছে যে ওটাই 2 মিলিয়ন ভিউ হচ্ছে, আমারটাই কেন 100টা ভিউ হচ্ছে। তো সেই চাহিদাটা ডেভেলপ করছে। আমার মনে হয় এই ভিউ বাণিজ্যটা আসলে আমার একটা সিক প্রতিযোগিতা লাগে মাঝে মাঝে। এটা আরেকটার সাথে এটার সাথে অর্থ যুক্ত আছে তো, এবং অনেক অল্পতে অনেক অর্থ পাওয়া যায়, তো তখন মনে হয় যে না তাহলে আরেকটা বানাই, তাহলে আরেকটু পয়সা আসবে। আমার মনে হয় ওটা করতে যে কোয়ালিটিটা অনেক বেশি ডেটোরেট করে। ভিউয়ের ক্ষেত্রে মানি না দিয়ে যদি কোয়ালিটি এনশিওর করে এই মানে বিষয়টা ইনভলভড হতো, মনিটরি বিষয়টা, তাহলে মনে হয় যে অনেক ক্ষেত্রে এই জিনিসটা একটু কমে যেত। এই বিষয়টা একদিন আড্ডা দিতে হবে। আন্টির কাছে আসছি, একটু জুমে আসি। তার আগে জুমে এসে আমি দেখতে পাচ্ছি অনেকজন চলে এসেছে। ওই কোনায় সুরমা আপুকে দিয়ে শুরু করি। সুরমা আপু, আমি একটু জানতে চাই যে স্বপ্ন তো আমাদেরকে বাঁচতে শেখায়, সেটা বলার কোনো বিকল্প নেই, কিন্তু স্বপ্ন আসলে আপনি কোনটা দেখেছিলেন? সব স্বপ্ন পূরণ হয় কিনা? সন্ধ্যা আপু, অতিথি আপুদের এবং সবাইকে আসসালামু আলাইকুম। স্বপ্ন আপু আমি অনেক স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নগুলো কিছু না কিছু বাস্তবায়ন হয়েছে আমার। আর সব স্বপ্ন তো আর বাস্তবায়ন হয় না। তবে শিশুকালে স্বপ্ন, কৈশোরে স্বপ্ন দেখতাম যে পড়ালেখায় রেজাল্ট ভালো করব, এরকম ছাত্রছাত্রী অবস্থা কালে। আর বিয়ের পরে স্বপ্ন দেখতাম যে সংসারটা কিভাবে গোছানো যায়, কিভাবে সুন্দর করা যায়, ছেলেকে কিভাবে মানুষ করা যায়। আর এখন স্বপ্ন দেখতেছি নিজে কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, আনন্দে থাকা যায়, আমার শৈশবকালের বন্ধুদের একত্রে করা যায়, ওদের সাথে সময় কাটানো যায়, এগুলি স্বপ্ন দেখি। আর হচ্ছে আমার এখন বর্তমান 2টা স্বপ্ন আমার আছে। একটা হচ্ছে যে আমি ভিন্ন দ্বারা সক্ষম ব্যক্তিদের নিয়ে কাজ করব, আর একটা হচ্ছে যে বৃদ্ধাশ্রমে কিছু সময় কাটাবো। এই 2টা কাজ আমি এই ইতিমধ্যে স্বপ্ন দেখতেছি। কারণ বৃদ্ধাশ্রমের বিষয়টা আমার খুবই খারাপ লাগে। বয়স্ক মানুষদেরকে আমাদের পরিবারে মূল্যায়ন করে না বা মূল্যায়ন পায় না। সেজন্য আমার এই কাজটা এখনো মানে করতে পারবো আপু, কিনা খুবই খুবই বুঝতেছি না। সুন্দর দুটো ইচ্ছা, এবং এই দুটো ইচ্ছা যেহেতু এত সুন্দর, এই দুটো অবশ্যই পূরণ হবে এমনটাই আমরা আশা করছি। অদিতি পাল আপুর কাছে আসতে চাই। আপু, আপনার কি মন খারাপ? না, আমার ঠিক মন খারাপ না। আমি এই মুহূর্তে স্ক্রিনে মানে আপনাদের অনুষ্ঠানে যে 3জন উপস্থিত, আমি তাদের বৃহত্তর পরিবারের একটি অংশ হিসেবে কথা বলতে এসেছি। আমি তারা দুজনেই আমার একজন বড় বোন, একজন আমার খুব আদরের ছোট বোন, এবং আমাদের মাতৃস্থানীয় আমাদের মা, আমাদের আন্টি। তো এই পরিবারটি একটি সংস্কৃতি বান্ধব পরিবার, এবং এই পরিবারের সাথে আমরা বিগত প্রায় কি বলবো 8 থেকে 17 বছর আমরা একসাথে যুক্ত। ছোট কন্যা আমার কলেজের জুনিয়র, এবং ভবিষ্যতে সে আমার হাজবেন্ডের জগন্নাথ ইউনিভার্সিটির কলিগ। কিন্তু এবং বড় বোন সে অবশ্যই একজন ভালো উপস্থাপিকা, পাঠিকা, অভিনয় শিল্পী, এবং পুরো পরিবারটি থিয়েটারের সাথে যুক্ত। এবং সবসময় ওদের স্বপ্নটা খুব কাছ থেকে আমার দেখার সৌভাগ্য হয়েছে, এবং যে স্বপ্নগুলো দুবোন দেখেছেন সেই স্বপ্ন তারা সফল করতে পেরেছেন, এটা আমার বিশ্বাস। এবং ভবিষ্যতে তারা এবং তাদের পরিবারের উত্তরসূরি যারা আসবে, তাদের বড় বোনের অলরেডি 2 কন্যা হয়ে গেছে, সেই কন্যারাও থিয়েটারেই আসবে, সেটা আমার বিশ্বাস। আর আমরা পুরো বৃহত্তর পরিবার হিসেবে আমরা বন্ধু, আমরা পরিবার, আমরা মনে করি না যে আমরা পরিবারের বাইরের কেউ। আমরা ভবিষ্যতে একসাথে বাংলাদেশের সংস্কৃতিতে অবদান রাখতে পারবো, সেই বিশ্বাসটা দেখতে চাই। এটাও আমাদের স্বপ্ন। তার কারণ হলো ওদের পরিবার যেভাবে এগিয়ে গেছে বা যাচ্ছে, সেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আমরা চাই বাংলাদেশটা পুরোটাই এরকম স্বপ্ন নিয়ে এগিয়ে যাক, কারণ বাংলাদেশের মানুষজন একটি সংস্কৃতি বান্ধব পরিবেশটা দেখে দেখে অভ্যস্ত। 71 থেকে আজ 25 বাংলাদেশের সংস্কৃতির বাইরে যেন অন্য কোনো স্বপ্ন লালিত বাংলাদেশে না হয়। বাংলাদেশটা যেন সংস্কৃতি বান্ধব এবং সুন্দর হয়ে গড়ে ওঠে, সেটা আমাদের সবার স্বপ্ন। এবং যারা আজকে আপনাদের অতিথি, তাদেরও স্বপ্ন এটাই।
তাদের স্বপ্নের কথা আমিও বলে গেলাম। অনেক অনেক ধন্যবাদ অদিতি আপু। এবং আপনি যেভাবে বললেন আপনার সম্পর্কে ছোট্ট একটা বায়োগ্রাফি আপনার সাথে কথা বলার আগে আমি পেয়ে গেছি। চমৎকার করে দুই বোন আপনাকে নিয়ে কথা বললেন, আপনার হাজবেন্ড যে তাদের কলিগ সেই বিষয়টা জানলাম, এবং আপনি যে নানান কাজের সাথে যুক্ত আছেন সেটাও শুনেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের মতো রুচিশীল মানুষ যখন সংস্কৃতি অঙ্গনে আরও বেশি করে থাকবেন এবং এভাবে প্রতিদিন আগ্রহ বাড়িয়ে যাবেন, তখন আমার মনে হয় যে দেশ আসলে সুন্দর থাকবে। বাংলাদেশের ইতিহাসটা এমন সংস্কৃতি বান্ধবী একটা পরিবেশ আমাদের। তো সেই ক্ষেত্রে এটাকে যারা বিনষ্ট করতে আসবেন সেই সংখ্যা খুবই কম, এবং রুচিশীল মানুষের সংখ্যাই আমি আশা করছি বেশি। যদি আপনারাও হাল ছেড়ে দেন তাহলে কমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা আছেন, আই থিঙ্ক উই আর ইন সেফ হ্যান্ডস। অনেক ধন্যবাদ। অদিতি আপু কিছু বলছেন যেটা আমার কাছে সাউন্ড আসছে না। ওকে ধারণ করে আমরা চলাফেরা করি। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। আমি আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। আমি মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আমি একটু এসে আপনার সাথে গল্প করি এবং জানতে চাই যে এই যে স্বপ্ন দেখা, মানুষ তো দেখা যায় যে প্রচুর স্বপ্ন দেখি আমরা, তো সেই ক্ষেত্রে স্বপ্ন পূরণ হবার জন্য কি করা উচিত আপনার কাছে শুনে? ধন্যবাদ অহনা, অনেক সুন্দর কোশ্চেন। স্বপ্ন আমরা দেখেছি, দেখে যাব, অবশ্যই স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন পূরণের জন্য নো অল্টারনেট, পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। আমরা সেই স্বপ্ন দেখবো না যেটা আমরা জয় করতে না পারবো। স্বপ্ন দেখবো সুন্দর সুন্দর সুস্থ ধারার স্বপ্ন। আর শরীরচর্চা লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, বসে থাকলে চলবে না, বড় বড় কথা বললে চলবে না। আর আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের দেশের স্বপ্ন দেখি অনেক ভালো হবে। আমাদের দেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল, থাকবে ইনশাল্লাহ। আর স্বপ্ন বাস্তবায়নে মাথার ঘাম পায়ে ফেলে তো নির্বাক গতিতে দৌড়াতে হবে, ইনশাল্লাহ স্বপ্ন একদিন পূরণ হবে। বাহ, চমৎকার চমৎকার। অনেক ভালো লাগলো শুনে। বাকিদের কাছেও অবশ্যই গল্প শুনবো, গল্প করব। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। সুন্দর একটা সময়, সুন্দর একটা সন্ধ্যা, কিন্তু সেই সন্ধ্যার লেডিস ক্লাবেরও একটু ইতি টানতেই হয়, তাই না? একেবারে শেষ দিকে চলে এসেছে। আড্ডার শেষ প্রান্তে এসে মনটা আরও বেশি একটু আড্ডা দেওয়ার জন্য আরও বেশি একটু আগ্রহ পায়, আর একটু বেশি অন্যরকম লাগে। একদমই শাহিন হুদা আন্টির সাথে গল্প ছোট্ট করেই হয়েছে, তার কাছে আরেকটু এসে শুনি যে এই যে শেষ প্রান্তে চলে এসেছি, সেই সময় কি বলবার আছে? সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো। এবং আমার যে স্বপ্ন, প্রত্যেকেরই একই স্বপ্ন থাকে, আমি জানি সবার স্বপ্ন বাস্তবায়িত হোক। আর অদিতি যে এখন কথা বললো, ও আমার মেয়ের মতন, মানে কি ওকে দেখে আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি, এটা সত্য কথা। আর ওর মনটা আজকে মনে হচ্ছে খুব খারাপ। সে আপনাদেরকে দেখতে এসেছে এবং আমার ভীষণ ভালো লেগেছে যে সে কিন্তু একেবারে পরিবারের একটি অংশ হিসেবেই যুক্ত হলো, এবং চমৎকার একটা বন্ডিং আপনাদের একসাথে। তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি বটেই। আমি একটু জুমে চলেই যাই, আর একটু আড্ডা দিয়ে আসি। আমরা একটু দেখতে পাচ্ছি ওদিকে আছেন আমাদের সাথে বেশ কিছু মানুষ। আমি একটু শানু আক্তার আপুর কাছে গিয়ে শুরু করি। শানু আক্তার আপু, আপনার সাথে এসে একটু জানতে চাই যে এই যে স্বপ্ন তো দেখতেই থাকি প্রতিদিন, তো স্বপ্ন কি আপনাকে ঘুমোতে দেয় নাকি জাগিয়ে রাখে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু খুব ভালো আছি। সবাই কেমন আছে? খুব ভালো সবাই। জি সবাই বলতে যাই হোক, এই যে মানে স্বপ্ন, আসলে আমি কাজ করি পর্যাপ্ত পরিমাণে, তো খাটার চেষ্টা করি, খাটি, কিন্তু স্বপ্ন আমার সামনে এসেই ধরা দেয়। মানে হঠাৎ করে মানে স্বপ্ন কেমনে বাস্তবায়ন হয় বা কাজের মূল্যায়ন করে, মানে ওই সময় যখন ভালো কিছু পাই তখন অনেক বেশি ভালো লাগে, খুশি লাগে, আর আনন্দ তো পাই যে হ্যাঁ আমি কাজ করছি, এখন আমার স্বপ্ন, মানে আমার তো স্বপ্ন দেখতে হয় না, স্বপ্নই এসে আমার কাছে ধরা দিছে। আর অবশ্য ঘুমাইতে, মানে কাজের এত ব্যস্ত থাকি যে ঘুমাইতে পারি না, এমনিও মানে জায়গায় জায়গায় সোজা কথা মনে মনে কল্পনা করতে থাকি যে আমার এই কাজটা যদি পূরণ হয় তাইলে হয়তো কিছু একটা স্বপ্ন একটা হয়তো বাস্তবায়ন হবে। তো হয় অনেক সময়, তখন তো অনেক বেশি খুশি হয়ে যায়। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ শানু আপু। আমি একটু হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপুর কাছে এসে শুনতে চাই যে আপু অনেক রকম স্বপ্ন দেখেছেন, সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন, তো সেই ক্ষেত্রে কটা স্বপ্ন বাকি আছে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। একটা আপু যে বলে গেল না, এই কথাটা একদম মনে দাগ কেটে আছে, যে বাংলাদেশের সুস্থ সংস্কৃতিকে আমরা লালন করি, যেন অন্য সংস্কৃতি যেন আমাদের মধ্যে না ঢুকতে পারে। এই কথাটা আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে।
আমি এটা বারবার মনে করতেছি। অনেক ধন্যবাদ আপুকে এবং সবাইকে। আর আসলে সত্যি কথা বলতে কি, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। তো ওই স্বপ্ন দেখতে দেখতে আপু এত দূর আসছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি সবগুলো স্বপ্নই পূরণ হয়েছে। তো একটা মানুষের তো 100% হয় না, হয়তো 2-1টা ফসকে যায় বা হয় না, মিলে না কোনোভাবে। আল্লাহর রহমতে এখন হচ্ছে একটা স্বপ্ন আছে, ওইটা পূরণের পথে হতে যাচ্ছে। আল্লাহর রহমতে যেদিন হবে ওইদিন বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে স্বপ্নটা একেবারে আগলে সুন্দর করে রাখা হোক। স্বপ্ন পূরণ হলে আমরা অবশ্যই জানবো। নাহিদা নেলি আপু, আপনি তো মানে বাচ্চাদেরকে শেখান সবসময় কিছু না কিছু, তো সেই ক্ষেত্রে স্বপ্ন দেখানো শেখানো হয় স্কুলে? নাহিদা আপু, নাহিদা নেলি আপু, শুনতে পাচ্ছেন নাহিদা আপু? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপু। সময় সংক্ষেপ আপু, আপনার কাছে এসে শুনি যে বাচ্চাদেরকে আসলে স্বপ্ন দেখানো শেখানো হয় কিনা স্কুলে? হ্যাঁ অবশ্যই অবশ্যই স্বপ্ন দেখাই ওদেরকে, প্রতিনিয়ত ওদেরকে স্বপ্ন দেখাচ্ছি। স্বপ্ন দেখাচ্ছি বলেই তো ওরা এত 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 স্কুলে আসতে চাচ্ছে, ওরা এসে মজা পাচ্ছে। স্বপ্ন তো অবশ্যই দেখাচ্ছি, ওদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের। ওদেরকে আমরা স্বপ্নটা দেখানো শুরু করব, আর এরা বাস্তবায়নও করার চেষ্টা করব আমরা। এবার বাকিটা পথ চলবে ওরা। তো সবসময় প্রতিদিনই আমরা স্বপ্ন দেখাই, ছোটখাটো স্বপ্ন দিয়েই শুরু করি স্বপ্নটা। চমৎকার নাহিদা আপু, চমৎকার, অনেক ধন্যবাদ। রুমা আপুর কাছে একটু আগে আসি, সেদিন তার সাথে কথা হয়নি আমার, এই জন্য আমার মনটা একটু খারাপ। এই জন্য রুমা আপুর সাথে একটু আগে এসে কথা বলে নিই। রুমা আপু, আপনার কাছে এসে আজকের বিষয়ে কিছু শুনি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্বপ্ন আছে বলে আমরা বেঁচে আছি, স্বপ্ন দেখি। আমি তো জেগেও স্বপ্ন দেখি, ঘুমায়ও স্বপ্ন দেখি। জেগে জেগে যেগুলো দেখি সেগুলো তো পূরণই থাকে, আর যেটা ঘুমায় ঘুমায় দেখি চেষ্টা করি। আমি স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের, আমার মেয়ে এখন ছোট, আমি চাই মেয়েদের মানে একটা নিরাপদ ভাবে বেড়ে উঠুক, মানে যেখানে যাক নিরাপদ। আমরা সবাই আপু সেটাই চাই, এবং আসলে একটা সুস্থ নিরাপদ পরিবেশ, সুস্থ নিরাপদ দেশ, এটাই আমাদের সবার স্বপ্ন। অনেক ধন্যবাদ। জাফরিন খুকু আপুর কাছে আসি। খুকু আপুর কাছে এক লাইন শুনবো। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। স্টুডিওতে ভাবি, আসসালামু আলাইকুম। তোরা লিজা, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আসলে আমি স্বপ্ন নিয়ে কি বলবো, আমার স্বপ্ন পূরণের 3জন মানুষই আমার সামনে বসে আছে। আমি নিজে যে থিয়েটারের সাথে জড়িত, থিয়েটারের পরিবারের 3জন মানুষ যাদেরকে আমি প্রচন্ড পছন্দ করি, ভালোবাসি এবং শ্রদ্ধার পাত্র। চমৎকার আপু, অনেক ধন্যবাদ। এবং আমি সহজে তারাও আসলে ভীষণ খুশি হয়েছে। আকলিমা, নাসিমা আজম আপুর কাছে আসি। আপু হ্যাং হয়ে আছে, একটা ছোট্ট আজকের বিষয়ে 2 লাইন বলুন। আসসালামু আলাইকুম আপু। স্বপ্ন তো মানুষের বাঁচার প্রেরণা। মানুষ স্বপ্ন দেখবে, স্বপ্নটা একদমই তাই। স্বপ্ন দেখ আপু, নেটওয়ার্কে আপনার অসুবিধা হচ্ছে ভীষণ, আপনার কথা আমার পর্যন্ত আসছে না। ইফ ফারহানা নার্গিস আপু এক লাইন বলবেন। ইভ ফারহানা, আসসালামু আলাইকুম। ঠিক আছে আপু বলুন। স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নটা বাস্তবায়িত হলে তো আরো বেশি ভালো লাগে। আর এমনি ভালো লাগে সবচেয়ে বেশি যে যেটা আমি করি সেটাই যেন আমার হয়, সেই চেষ্টাটা। চমৎকার আপু, অনেক ধন্যবাদ। মমি আপুর কাছে একদম এক লাইন শুনবো। মমি আপুর কাছে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসে, সেরকম আমিও বাসি। স্বপ্ন ছাড়া আমার কাছে জীবন অর্থহীন মনে হয়। স্বপ্ন আছে দেখেই পৃথিবী এত সুন্দর এবং প্রত্যেকটা মানুষের কাজ এত সুন্দর। অনেক ধন্যবাদ। এবং 2জন নারী, দুজনেই নিজ নিজ অঙ্গনে স্বপ্ন দেখে অনেকটাই বাস্তবায়িত করতে পেরেছেন। 3জনই এসে স্টুডিও আলোকিত করেছেন, আমাদের আড্ডার এই জায়গাটাকে আলোকিত করেছেন। অনেক ধন্যবাদ জানাতে চাই। 2জনের কাছে ছোট্ট করে এক লাইন শুনে। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, সামনেও আমাদের সবারই স্বপ্ন আছে। তো স্বপ্ন পূরণের ক্ষেত্রে লক্ষ্য থাকতে হয়, আর লক্ষ্য যদি থাকে সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। ছোট ছোট প্ল্যান করে কাজটা করলে সেই লক্ষ্য বাস্তবায়ন হয়। তোরা আপুর কাছে স্বপ্নটা আসলে হওয়া উচিত নিজের থেকে বড়, যেটা আমি রিয়েলিটিতে করতে পারবো সেরকম স্বপ্ন দেখা উচিত, রিয়েলিস্টিক স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হয় একজন বলেছেন, ঠিক তেমনিভাবে
সুস্থ সুন্দর স্বপ্ন এবং সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখাটাই সবচেয়ে সুন্দর বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ তিনজনকে। আজকে ভীষণ সুন্দর একটা আড্ডা হলো, আশা করি সামনের দিনেও দেখা হবে। এবং আমাদের বন্ধুরা যারাই আছেন তারা অনেকেই স্বপ্ন দেখেন, অনেকে বাস্তববাদী স্বপ্ন দেখেন, অনেকে কল্পনাতীত স্বপ্ন দেখেন। আমি চাই যে আপনারা অনেক 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 বড় স্বপ্ন দেখুন এবং স্বপ্নের কাছাকাছি, যত কাছাকাছি যাওয়া যায় তত কাছাকাছি পৌঁছন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।